বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ডিজিটাল লিটারেসি সম্পর্কে আজকে আমরা জানব। ডিজিটাল লিটারেসি কি, কিভাবে হয়, কিভাবে আমাদের এটা বাড়ানো যায় এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর ভ্যালু কেমন, আমরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সো চলুন ভেতরে ঢোকা যাক। আমাদের যে 21 শতকের যে মডার্ন ডেভেলপমেন্ট, এটার পেছনে কিন্তু প্রযুক্তির যে প্রযুক্তি অবকাঠামো এবং স্কিল এবং লিটারেসি এগুলোর যে একটা সংযোগ, এই সংযোগের মাধ্যমেই কিন্তু আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গড়ে তুলতে পারি আমাদের এই পৃথিবীকে। অর্থাৎ আমাদের যে টেকনোলজি, আমাদের যে মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই, আমাদের এছাড়াও আরও যে প্রযুক্তি রয়েছে সেগুলি এবং এই রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো রয়েছে সেগুলিকে আমরা যদি আমাদের স্কিল এবং লিটারেসির সাথে যুক্ত করি, তাহলেই কিন্তু আমাদের পৃথিবীকে আমরা একটা সাস্টেনেবল পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারবো। সো ডিজিটাল লিটারেসি কি? ডিজিটাল লিটারেসি কি? সেটি হচ্ছে দ্য কগনিটিভ অ্যান্ড টেকনিক্যাল অ্যাবিলিটি টু ফাইন্ড, ইভ্যালুয়েট, ক্রিয়েট অ্যান্ড কমিউনিকেট ইনফরমেশন ডিজিটালি। অর্থাৎ আমরা কি বুঝলাম এটা দ্বারা? অর্থাৎ ডিজিটালি কোনো কমিউনিকেশনকে খুঁজতে জানা, ইভ্যালুয়েট করতে জানা, সৃষ্টি করতে জানা বা যোগাযোগ করতে জানা, এগুলোই কিন্তু ডিজিটাল লিটারেসি। অর্থাৎ ডিজিটাল লিটারেসির মূলে রয়েছে ইউজিং ডিভাইসেস, সেটা হতে পারে মোবাইল বা ল্যাপটপ বা এই ধরনের যে প্রযুক্তিগত ডিভাইস সেগুলো। এরপর রয়েছে ইন্টারনেট নলেজ, অর্থাৎ ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে হয় এর ইত্যাদি, এর বিস্তারিত সম্পর্কে জানাটাই কিন্তু ডিজিটাল লিটারেসির একটা পার্ট। এরপর রয়েছে অনলাইন কমিউনিকেশন, অর্থাৎ অনলাইনে আমরা একে অপরের সাথে কীভাবে কমিউনিকেট করব, এটা কিন্তু ডিজিটাল লিটারেসির একটা পার্ট। এরপর ডিজিটাল ফাইন্যান্সিয়াল স্কিলস, অর্থাৎ অনলাইনে আমরা কিভাবে আমাদের ফাইন্যান্সকে কাজে লাগাবো, আমাদের যে অর্থনৈতিক যে দক্ষতা সেটিকে কাজে লাগাবো, সেটিও কিন্তু ডিজিটাল লিটারেসির একটা পার্ট। এরপর রয়েছে সাইবার সেফটি বা সাইবার সিকিউরিটি। তো আমরা অনলাইন জগতে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি সে ব্যাপারেও কিন্তু ডিজিটাল লিটারেসির মাধ্যমে আমরা জানতে পারি। সো ডিজিটাল অ্যাক্সেস যখন একজন ব্যক্তি পায় বা একটি সমাজ পায়, তখনই কিন্তু তারা ডিজিটাল স্কিল পেতে পারে। এর আগে কিন্তু তারা ডিজিটাল স্কিল পেতে পারে না। তো ডিজিটাল অ্যাক্সেস দেওয়াটা কিন্তু খুবই খুবই জরুরি। তো এই ডিজিটাল অ্যাক্সেসের মাধ্যমে যখন ডিজিটাল স্কিল অর্জন হয়, এরপরেই কিন্তু আমাদের একটি দেশের ইকোনমি ডিজিটাল হয়। অর্থাৎ এই ডিজিটাল অ্যাক্সেস দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আমাদের ডিজিটাল ইকোনমি তৈরি হয়। সো আমরা কিছু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস দেখব। সো এর মধ্যে রয়েছে হিউম্যান ক্যাপিটাল থিওরি, যে আমরা যখন আমাদের যে হিউম্যান যে ক্যাপিটাল রয়েছে, অর্থাৎ মানব সম্পদ রয়েছে, সেগুলিকে আমরা যদি স্কিলফুল করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের দেশের জন্য যে অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করে, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের ক্যাপিটাল হিসেবে গড়ে ওঠে। এরপর রয়েছে ডিজিটাল ডিভাইড থিওরি। তো সোশিও ইকোনমিক গ্যাপস বিটুইন টেক ইউজার্স অ্যান্ড নন টেক ইউজার্স ড্রাইভ ইনইকুয়ালিটি, অর্থাৎ যারা প্রযুক্তি ব্যবহার করে এবং যারা প্রযুক্তি ব্যবহার করে না, তাদের মধ্যে কিন্তু একটা ইনইকুয়ালিটি বা বৈষম্য রয়েছে। বিভিন্ন অ্যাক্সেসের বৈষম্য, যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকেন, তারা কিন্তু অনেক ইনফরমেশন, অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অনেক সুযোগ সুবিধা তারা জেনে থাকেন। কিন্তু যারা এই ধরনের টেকনোলজি ব্যবহার করেন না, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত থাকেন। এরপরে হচ্ছে ইনফরমেশন সোসাইটি থিওরি। সো নলেজ অ্যান্ড ডেটা আর দ্য প্রাইমারি ড্রাইভার্স অফ মডার্ন ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ বর্তমানে সমাজ ব্যবস্থা কিন্তু ইনফরমেশনের উপরে গড়ে উঠেছে। সো আমরা যখনই একটা সমাজ ব্যবস্থাকে গড়ে ওঠাতে চাই, তখন কিন্তু তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই তথ্যের যে প্রাইমারি ড্রাইভার্স, সেটি কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টকে কাজে লাগায়। এরপর রয়েছে টেকনোলজিক্যাল অ্যাডাপশন মডেল। সেটি হচ্ছে যে মানুষ তখনই টেকনোলজিকে অ্যাডপ্ট করে বা টেকনোলজিকে গ্রহণ করে যখন তাদের এটি উপকার হয় অথবা এটি তাদের ব্যবহার করতে সুবিধা হয়, যে কোনো একটি। সো কেন ডিজিটাল লিটারেসি আমাদের জন্য ম্যাটার্স বা গুরুত্বপূর্ণ? তো আমাদের কিছু ইকোনমিক দিক দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন হচ্ছে যে জব এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের যখনই আমরা ডিজিটালি আমরা লিটারেট হচ্ছি, তখন কিন্তু আমাদের জন্য নতুন সেক্টরে আমাদের জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে। এরপর রয়েছে ফ্রিল্যান্সিং গ্রোথ, অর্থাৎ আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি, এটি কিন্তু প্রায় সম্পূর্ণটাই আমাদের যে
বিশেষ করে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, সেটি হচ্ছে যে বাইরের দেশের সাথে কিন্তু আমাদের কানেক্টেড। সো বাইরের দেশের সাথে কিন্তু আমাদের অনলাইনে যোগাযোগ রক্ষা করতে হয়। সেক্ষেত্রে আমাদের যে ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা, সেটি কিন্তু এই ডিজিটাল লিটারেসির মাধ্যমেই কিন্তু যাওয়া যেতে পারে, বা এটাকে আরো উন্নতি করা যেতে পারে। এরপর রয়েছে ওয়ার্ক প্লেস প্রোডাক্টিভিটি। সো আমাদের যে রেগুলার ওয়ার্ক প্লেসে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে কিন্তু আমাদের ডিজিটাল লিটারেসিটা গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক যুগে এই 21 শতকে কিন্তু সবাই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকেন এবং সবার মধ্যে ডিজিটাল কমিউনিকেশন রয়েছে। তো এই কমিউনিকেশনকে মেনটেন করতে বা এগুলোকে বুঝতে হলে একজনকে কিন্তু অবশ্যই ডিজিটালি লিটারেট হতে হবে। সো এর মাধ্যমে কিন্তু যে গ্লোবাল যে কম্পিটিটিভনেস, অর্থাৎ যে বিশ্বব্যাপী যে প্রতিযোগিতাপূর্ণ যে বাজার, সেগুলো কিন্তু আমরা মানিয়ে নিতে পারবো। এরপর আমরা কিছু এডুকেশনাল দিকে কথা বলবো, যে আমাদের শিক্ষার দিক দিয়ে আমাদের ডিজিটাল লিটারেসি কিভাবে হেল্প করে। সো আমরা দেখছি যে ই লার্নিং প্ল্যাটফর্মস, অর্থাৎ যে আমরা অনলাইনে যে আমরা শিখন পঠনগুলো পাই, সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের ডিজিটাল লিটারেসির মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, বা আমরা কিভাবে ব্যবহার করতে হয়, বা এর রুলস অ্যান্ড রেগুলেশন, বা আমরা হচ্ছে এটিকেট এবং ম্যানার সম্পর্কে জানতে পারবো। এরপর ওপেন অনলাইন নলেজ। তো আমরা যখন ডিজিটালি লিটারেট হব, তখন কিন্তু আমরা অনলাইনের যে নলেজের সমুদ্র, সেখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে স্কিল বেসড ট্রেনিং হচ্ছে ডিজিটালি লিটারেট হয়ে আমাদের যে স্কিলটা আমাদের দরকার, সেই স্কিলটাকে আমরা কাজে লাগাতে পারবো। সো এটির মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো বেশি। আমাদের যে শেখার যে রিসোর্সগুলো, সেগুলি কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে ডিজিটালি লিটারেট হওয়ার কারণে। এরপরে আমাদের কিছু সোশ্যাল ব্যাপার রয়েছে, যেগুলো আমাদের খুবই ম্যাটার করে যে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে। যেমন রয়েছে হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এরপর রয়েছে ডিজিটাল হেলথ কেয়ার, এরপর হচ্ছে ই গভর্নমেন্ট সার্ভিসেস। সো এগুলো হচ্ছে যে এনশিওরস সিভিক পার্টিসিপেশন, অর্থাৎ এই যে সামাজিক যে সুবিধা, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, এগুলি হয়ে থাকে। আমরা কিছু চ্যালেঞ্জেস এবং ব্যারিয়ার্স নিয়ে কথা বলবো। সো আমরা দেখে থাকি যে আরবান রুরাল একটা গ্যাপ রয়েছে। সো এই যে আমাদের গ্রামে প্রায় 54% ঘরেই কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেস নেই। সো 54% ঘরে যদি ইন্টারনেটের অ্যাক্সেস না থাকে, তাহলে তারা কিন্তু আধুনিক যে তথ্য, আধুনিক যে প্রযুক্তি, আধুনিক যে সম্ভাবনা, সেগুলি সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে। সো এর মাধ্যমে কিন্তু শহরবাসী এগিয়ে যাচ্ছে। এরপর রয়েছে সাইবার সিকিউরিটি ইগনোরেন্স। সো হাই ভালনারেবিলিটি টু ফিশিং অ্যান্ড মোবাইল ফ্রড। সো আমরা জানি ফিশিং এর মাধ্যমে যে কোনো লিঙ্কে ক্লিক করলে আমাদের আইডির যে ইনফরমেশন সেটি কিন্তু চলে যেতে পারে। সো এই ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ভঙ্গুর হয়ে পড়ছে, এবং এইগুলো না জানার কারণে বিশেষ করে তাদের যে ডিজিটাল যে ডিভাইস ইউজ করার যে স্পৃহা, সেটি কিন্তু অনেক সময় কমে যায়। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া চালাই, বা যারা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করি, অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া হ্যাক হয়েছে। সো এক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকে ভয় পায় যে আর পরবর্তীতে তখন কিন্তু আর তারা এই ধরনের কর্মকাণ্ড অনলাইনে করতেই চায় না। এরপর হচ্ছে হাই কানেক্টিভিটি কস্টের মধ্যে রয়েছে আমরা দেখি যে আমরা যে ডেটা কস্ট, সেই ডেটা কস্টের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, এবং সেখানে ট্যাক্সও দিতে হয়। এরপর হচ্ছে উইক আইসিটি এডুকেশন। আমরা জেনে থাকবো যে শুধুমাত্র 6% অফ দ্য টোটাল পপুলেশন হ্যাজ ফুল ডিজিটাল লিটারেসি। সো ডিজিটালি লিটারেট যদি বলি আমরা সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু অনলি 6% মানুষ বাংলাদেশের তারা হচ্ছে আইসিটি এডুকেশন এবং ডিজিটালি লিটারেট। এরপর রয়েছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। সো 99% of rural citizens rely on intermediaries for e-services, অর্থাৎ যখন গ্রামে কেউ সার্ভিস নিয়ে থাকে, অর্থাৎ যে ডিজিটাল সার্ভিসটা নিয়ে থাকেন, তারা কিন্তু বেশিরভাগ সময় মধ্য পার্টি অর্থাৎ ইন্টারমিডিয়ারিকে ব্যবহার করে থাকেন, বা দালাল ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে
তারা যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, বা তারা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, বা তারা এ ধরনের কোনো লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে একটা ঝুঁকির ব্যাপার কিন্তু থেকেই যায়। এরপর আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখব বাংলাদেশের কি কি অ্যাচিভমেন্টস রয়েছে। বাংলাদেশের অ্যাচিভমেন্টসের মধ্যে রয়েছে ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ, যেটি আমাদের সাকসেস হয়েছে। বাংলাদেশ কিন্তু ডিজিটাল হয়েছে। এখন প্রায় অনেক মানুষের হাতে হাতে স্মার্টফোন, এবং ইন্টারনেটের দামও কিন্তু বেশ কমে এখন সবাই ইন্টারনেট কিনছে, এবং ইন্টারনেটের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রায় 42%, শহরের প্রায় 42% মানুষই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। এরপর রয়েছে হচ্ছে 13 কোটি প্লাস ইন্টারনেট ইউজার্স এবং 17 কোটি প্লাস মোবাইল কানেকশন। সো এটি কিন্তু একটা হিউজ নাম্বার। তো 13 কোটি ইন্টারনেট ইউজার আমাদের, যেটি বাংলাদেশের প্রায় মেজরিটি কিন্তু ইন্টারনেট ইউজার, এবং 17 কোটি মোবাইল কানেকশন, অর্থাৎ এটিও কিন্তু আমাদের একটা হিউজ নাম্বার। আমাদের হয়তো ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে আমাদের রিমোট অঞ্চলটা অনেক সময় পিছিয়ে থাকবে, বা রুরাল এরিয়াগুলো পিছিয়ে থাকবে, কিন্তু তারপরেও কিন্তু 13 কোটি আমাদের সংখ্যাটা অনেক যথেষ্ট। এরপর হচ্ছে এক্সক্লুসিভ এক্সপেনশন অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটি কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, যেমন বিকাশ, নগদ, ইউক্যাশ, এমক্যাশ, এগুলো কিন্তু আমাদের যে ঘরে ঘরে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বা আমাদের যে লিগাল চ্যানেল পৌঁছে দিচ্ছে, যে ফাইন্যান্সিয়াল যে লিগাল চ্যানেল, সেগুলো পৌঁছে দিচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের সরাসরি অর্থনীতিতে ভূমিকা রাখছে। এরপর রয়েছে ম্যাসিভ ইউথ ফ্রিল্যান্সিং পার্টিসিপেশন। আমাদের কিন্তু বর্তমানে তরুণরা ফ্রিল্যান্সিং এর দিকে আমাদের ঝুঁকছে, এবং তারা দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক অর্থ ইনকাম করছে বাইরের দেশ থেকে আমাদের দেশে তারা রেমিটেন্স আনছে। তো এক্ষেত্রে কিন্তু তারা আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে, আমাদের দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। কিন্তু এর পিছনে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো কি কি? সিভিয়ার রুরাল আরবান ডিজিটাল ইনইকুয়ালিটি। আমরা একটু আগেও বলেছি যে ডিজিটাল ডিভাইড, যেটা এই রুরাল আরবান এরিয়াতে কিন্তু এই বৈষম্যটা অনেক বেশি। অর্থাৎ আরবান এরিয়াতে আমরা দেখে থাকি যে ডিজিটাল অ্যাক্সেসটা অনেক বেশি, কিন্তু রুরাল এরিয়াতে ডিজিটাল অ্যাক্সেসটা অনেক কম। এরপর লো কোয়ালিটি গ্রাসরুটস ডিজিটাল এডুকেশন। অর্থাৎ আমরা যখনই তৃণমূল পর্যায়ে ডিজিটাল এডুকেশন দিই, তখন কিন্তু সেই এডুকেশনটা অনেক লো কোয়ালিটি থাকে। এরপর হচ্ছে হাই জেন্ডার গ্যাপ ইন মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস। অনেক সময় দেখা যায় যে নারীরা কিন্তু এই যে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে। এরপর হচ্ছে ডিভাইস অ্যাফোর্ডেবিলিটি কনস্ট্রেন্টস, অর্থাৎ যে একটা ডিভাইস বর্তমানে একটা ভালো একটা ডিভাইস ক্রয় করতে গেলে কিন্তু একজন গ্রাহকের কিন্তু অনেক বেশি অর্থ খরচ করতে হয়। তো এটা অনেক সময় তাদেরকে ডিজিটাল যে ডিভাইড, সেটি কাটিয়ে উঠতে আরও বেগ পেতে হয়। কারণ হচ্ছে একটা এত অর্থ খরচ করে একজন মানুষ হয়তো একটা ফোন বা একটা ডিভাইস নাও কিনতে চাইতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ডিজিটাল অ্যাক্সেসের মধ্যে আসতে পারছেন না। এরপর আমরা কিছু ডেটা দেখব। বর্তমানে আমাদের স্মার্টফোন ইউজ করে বাংলাদেশের প্রায় 72% মানুষ। যারা হচ্ছে ফোন ইউজ করে, তাদের মধ্যে স্মার্টফোন ইউজ করে 72% মানুষ, আর মোবাইল ইউজ করে হচ্ছে 98.9%। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার 98.9%ই হচ্ছে মোবাইল পেনিট্রেট করে, অর্থাৎ মোবাইল ইউজার। আমাদের হচ্ছে বিগত কয়েক বছরে দেখেছি যে ইন্টারনেট ইউজের ট্রেন্ডটা কিন্তু বেড়েই চলেছে। বর্তমানে ইন্টারনেট কিন্তু এই যে আমাদের দেখতে পাচ্ছি 50.4% হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী। আমাদের যদিও আরও বাড়ার কথা ছিল, কিন্তু রিসেন্টলি কমেছে হচ্ছে ইন্টারনেটের যে ডেটা, সেই ডেটার প্রাইসটা কমেছে এই জন্য। আর দ্য জেন্ডার ডিভাইড দেখবো আমরা। জেন্ডার ডিভাইড হচ্ছে পুরুষের ইন্টারনেট ইউসেজ কিন্তু 36%, যেখানে মহিলাদের ইন্টারনেট ইউসেজ হচ্ছে 19% অনলি। আমাদের দেশে কিন্তু এই যে আইসিটি এক্সপোর্ট মার্কেট রয়েছে $1 বিলিয়ন প্লাস, এবং আমাদের সবচেয়ে গর্বের বিষয় যেটি আমাদের অ্যাক্টিভ ফ্রিল্যান্সার রয়েছে 6,50,000। সো এটি কিন্তু আমাদের জন্য একটা হিউজ নাম্বার। এরপর আমরা দেখবো যে ডিজিটাল ইকোনমি এবং ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর যে ভূমিকা ডিজিটাল ইকোনমিতে, সেটি কি। তো এটি কিন্তু আমাদের যে গ্লোবাল যে গিগ ইকোনমি, সেখানে কিন্তু লিড করছে। সো আমরা এক এক করে দেখি। সো প্রথমে রয়েছে যে ইউথ স্কিল ডেভেলপমেন্ট। 96% অফ ফ্রিল্যান্সার্স আর আন্ডার 35। সো আমরা দেখে থাকি যে যুবকদের মধ্যেই কিন্তু এই ফ্রিল্যান্সিং করার যে প্রবণতাটা, সেটি অনেক বেশি। এরপর রয়েছে প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন।
অর্থাৎ ইউটিলাইজিং ডিজিটাল মার্কেট প্লেসেস লাইক ফাইভার অ্যান্ড আপওয়ার্ক, অর্থাৎ ফাইভার বা আপওয়ার্কের মাধ্যমে আহ, যে প্ল্যাটফর্মগুলোতে আমাদের দেখা যাচ্ছে যে অনেক মানুষ যুক্ত থাকে। এরপর হচ্ছে গ্লোবাল ভ্যালু চেইন, অর্থাৎ এক্সপোর্টিং আইটি, ডিজিটাল ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এবং সার্ভিসেস গ্লোবালি, এগুলো কিন্তু আমাদের যে গ্লোবাল যে ভ্যালু চেইনের সাথে আমাদের দেশের যে মানুষ তারা কিন্তু যুক্ত থাকছে। এরপর হচ্ছে অনলাইন ইনকাম জেনারেশন, ব্রিঙ্গিং ফরেন রেমিটেন্স ইনটু দ্য লোকাল ইকোনমি, অর্থাৎ যখন তারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হচ্ছে তারা কিন্তু ডিজিটাল ইকোনমির সাথে যুক্ত হচ্ছে। এটার ফলে তারা হচ্ছে অনলাইনে তারা ইনকাম করছে, সেটি আমাদের দেশের রিজার্ভে যুক্ত হচ্ছে এবং দেশের যে রেমিটেন্স সেটি বাড়াচ্ছে। এটি কিন্তু আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটিও রক্ষা করছে। মোবাইল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সো মোবাইল ব্যাংকিং এবং যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ অর্থনৈতিক অন্তর্ভুক্তি, সেগুলোর মধ্যে রয়েছে যে ক্যাশলেস ট্রানজ্যাকশন, সিকিউর অনলাইন ব্যাংকিং, রুরাল ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ আমাদেরকে ক্যাশলেস ভাবে ট্রানজ্যাকশন করতে হবে, সিকিউর অনলাইন ব্যাংকিং অর্থাৎ ব্যাংকিংকে অনলাইনে সিকিউর করতে হবে, ব্যবস্থাটা সিকিউর থাকবে। এরপর রয়েছে রুরাল ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ গ্রামে কিন্তু অর্থনৈতিকভাবে যে সক্ষমতা, সেই সক্ষমতা অর্জনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সো যখনই একজন ব্যক্তি ডিজিটালভাবে লিটারেট হয় তখন কিন্তু তার যে ডিজিটাল টুল সেগুলো ব্যবহার করতে তার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়। তারপর কিন্তু সে মোবাইল ব্যাংকিং ইউজ করে, যেমন বিকাশ, নগদ ছাড়াও আরও অন্যান্য অ্যাপ ইউজ করে। এরপরে কিন্তু ম্যাস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়, অর্থাৎ এই যে ডিজিটাল লিটারেসি শেখার ফলেই তার মধ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার যে কনফিডেন্স সেটি এসেছে এবং এর ফলে সে মোবাইল ব্যাংকিং ইউজ করছে এবং এর ফলে সে যে আমাদের অর্থনীতি সেটি অন্তর্ভুক্ত হচ্ছে। ই গভর্নেন্স অ্যান্ড স্মার্ট বাংলাদেশ 2041। সো আমাদের যে বর্তমানে বাংলাদেশের যে গোল রয়েছে, যদিও স্মার্ট বাংলাদেশ টার্মটি এখন আর আমাদের খুব বেশি উচ্চারিত হয় না, তারপর আমরা দেখবো যে আমাদের 2041-এর মধ্যে কি কি ভিশন রয়েছে, যে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, এগুলো। সাইবার সিকিউরিটি অ্যান্ড অনলাইন সেফটি, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে অনলাইনে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যেগুলো ক্ষতিকর, যেগুলোর মাধ্যমে একজন মানুষের ব্যক্তিগত যে তথ্য সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে, সেগুলো সম্পর্কে অনেক বেশি সচেতনতা অর্জন করতে হবে বা সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এরপর হচ্ছে ডাটা প্রাইভেসি, প্রোটেক্টিং পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড ডিজিটাল ফুটপ্রিন্টস, অর্থাৎ একজন ব্যক্তি তার অনলাইনে অ্যাকাউন্ট থাকতে পারে। সো এটা আমাদের যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা হচ্ছে যে অনলাইনে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে, তাদের কাছে কিন্তু এই যে ডেটাগুলো রয়েছে, এইগুলোর যে পার্সোনাল আইডেন্টিটি সেগুলোকে প্রোটেক্ট করার দায়িত্বও কিন্তু তাদের। এরপর হচ্ছে অনলাইন ফ্রড প্রিভেনশন। সো দেখা যাচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে 70% মানুষই কিন্তু ফ্রডুলেন্টের শিকার হয়। সেফ ইন্টারনেট ইউসেজ, সো আমাদেরকে যে ইন্টারনেট ইউসেজ শিখতে হবে সেফ ভাবে, অর্থাৎ রেসপন্সিবল কন্টেন্ট শেয়ার করতে হবে এবং ডিজিটাল হাইজিন মেনটেন করতে হবে। উল্টাপাল্টা আজে বাজে জিনিস শেয়ার করা যাবে না বা লেখা যাবে না। প্রোটেকশন ইজ অ্যাজ ক্রুশাল অ্যাজ দ্য কানেকশন ইন দ্য ডিজিটাল এরা। এডুকেশন অ্যান্ড ডিজিটাল লার্নিং, স্টেপ 1। স্টেপ 1-এ রয়েছে ডিজিটাল ক্লাসরুম। তো আমরা দেখছি যে এডুকেশন বা ডিজিটাল লার্নিংটা কিভাবে আমাদেরকে যে অনলাইন যে বেসটা অর্থাৎ ডিজিটাল ডিভাইড দূরকরণে কিভাবে ভূমিকা পালন করছে। স্টেপ 1-এ রয়েছে ডিজিটাল ক্লাসরুম, অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুমস অ্যান্ড বেসিক ডিভাইস ফ্যামিলিয়ারাইজেশন। সেখানে আমরা দেখে থাকি যে প্রজেক্টর থাকে বা বড় স্ক্রিন থাকে, ডিজিটাল স্ক্রিন, সেখানে টিচার লিখেন অথবা ডিজিটাল যে প্রেজেন্টেশন সেটি শো করেন, সেখানে তিনি লিখতে পারেন, বুঝতে পারেন, সব কিছুই করতে পারেন। এরপর হচ্ছে স্টেপ 2, ব্লেন্ডেড লার্নিং, অর্থাৎ যে ফেস টু ফেস ইনস্ট্রাকশন, অনলাইন এডুকেশন অ্যান্ড ফ্লিপড সেলফ স্টাডি, অর্থাৎ পড়াশোনা হবে সব কিছুর সাথে মিলিয়ে, অর্থাৎ ব্লেন্ড করে, অর্থাৎ অনলাইন থাকবে, অফলাইন থাকবে, এভাবে।
এবার স্টেপ 3-তে রয়েছে ফ্রন্টিয়ার স্কিল বেসড লার্নিং, আইসিটি অ্যাজ এ কোর সাবজেক্ট, টিচিং, প্রবলেম সলভিং, কোডিং অ্যান্ড অ্যাক্টিভ ডিজিটাল ক্রিয়েশন। অর্থাৎ যে স্কিল বেসড লার্নিং শেখাতে হবে জনগণকে, যেমন হচ্ছে যে আইসিটি, এরপর হচ্ছে যে কোডিং ইত্যাদি কিন্তু শেখাতে হবে। এর ফলে কিন্তু তারা ডিজিটালি অ্যাওয়্যার হবে। সো কিছু সলিউশনস দেখবো এবং স্ট্র্যাটেজিক রোড ম্যাপ দেখবো আমরা। তো সলিউশনের মধ্যে রয়েছে ইন্টিগ্রেট আইসিটি অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং ফ্রম দ্য প্রাইমারি এডুকেশন লেভেল। তো প্রাইমারি এডুকেশন লেভেল থেকে আইসিটির যে ধারণাটা সেটি পৌঁছে দেওয়া, এবং এরপর রয়েছে এক্সপ্যান্ড ইন রুরাল ইন্টারনেট কাভারেজ অ্যান্ড লোয়ার ডেটা ট্যাক্সেস ফর অ্যাফোর্ডেবিলিটি। সো গ্রামাঞ্চলে ইন্টারনেটের যে বৃদ্ধি সেটি বাড়াতে হবে। এনশিওর ইকুইটেবল অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস ব্রিজিং দ্য জেন্ডার গ্যাপ। সো স্মার্ট ডিভাইসগুলোকে আরও কম খরচে পণ্য আমদানি করতে হবে, বা স্মার্ট যে ডিভাইসগুলো সেগুলোকে আরও অ্যাফোর্ডেবল করে তুলতে হবে। এরপর রয়েছে লঞ্চ ম্যাসিভ ন্যাশনাল ডিজিটাল স্কিল ট্রেনিং ক্যাম্পেইন। তো বিভিন্ন ট্রেনিং ক্যাম্পেইনস বা প্রোগ্রামের মাধ্যমে যে নেশন ওয়াইড ডিজিটাল স্কিল সেগুলো মানুষকে শেখাতে হবে। এক্সিকিউট কন্টিনিউয়াস সাইবার অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল হাইজিন প্রোগ্রাম। এক্সিকিউট কন্টিনিউয়াস সাইবার অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল হাইজিন প্রোগ্রাম, অর্থাৎ আমরা ডিজিটালি কিভাবে সেফ থাকবো এবং সাইবার যে সচেতনতা সেটি মেনটেন করব, সেটিও কিন্তু আমাদের এই সলিউশনের মধ্যে পড়ে। তো আমাদের ফিউচার অপরচুনিটিস কি? আমাদের ফিউচার অপরচুনিটিস এর মধ্যে রয়েছে এআই এবং অটোমেশনের সুযোগ, অর্থাৎ আমরা কিন্তু খুব নিকট ভবিষ্যতে আমরা এই জিনিসটি করতে পারবো। এআই এবং অটোমেশন, ডিজিটাল লিটারেসি যদি আমাদের বেশি পরিমাণে অর্জিত হয় তাহলেই কিন্তু এটা আমাদের জন্য সম্ভব হবে। এরপর রয়েছে রিমোট ওয়ার্কস অ্যান্ড বর্ডারলেস জব, অর্থাৎ হচ্ছে যে কোনো দেশের মানুষ যে কোনো জবে চাইলে অংশগ্রহণ করতে পারে। এরপর রয়েছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। সো যে স্টার্ট আপ কালচার যে আমাদের গড়ে ওঠে, সেই স্টার্ট আপ কালচার গড়ে ওঠার পেছনে কিন্তু এই যে ডিজিটাল লিটারেসি এর গুরুত্ব অপরিসীম। সো যখনই অ্যাডভান্সড ডিজিটাল স্কিল মানুষ অর্জিত হয় মানুষ দ্বারা, তারপরে কিন্তু লোকাল ইনোভেশন বাড়ে এবং এর মাধ্যমে কিন্তু গ্লোবাল স্মার্ট ইকোনমি হয়। Digital literacy is not a luxury, it is a basic skill for survival in the modern world. Technology without skills creates exclusion. Digital literacy reduces inequality. A digital nation requires digitally empowered citizens. So আমরা একটু সামারি করি, আমরা কি দেখলাম। আমরা দেখলাম যে ডিজিটাল লিটারেসি এর ইম্পর্টেন্স দেখলাম। ইম্পর্টেন্সের মধ্যে হচ্ছে যে ইকোনমি, কারণ ডিজিটাল ইকোনমির মাধ্যমে ডিজিটালি লিটারেট হলে ইকোনমিতে অবদান রাখে, এডুকেশনে অবদান রাখে এবং সোশ্যাল ডেভেলপমেন্টে অবদান রাখে। এরপরে আমরা চ্যালেঞ্জ দেখেছি। চ্যালেঞ্জ ছিল হচ্ছে 54% গ্রামের মানুষই ডিজিটাল যে পরিষেবা বা অ্যাক্সেস সেটির সাথেই কিন্তু ডিটাচড। এরপর রয়েছে 34% এবং 19% জেন্ডার গ্যাপ, অর্থাৎ 36% পুরুষ এবং 19% নারী। এই গ্যাপটি রয়েছে, এটি কিন্তু খুবই একটা ভালনারেবল ডেটা। এরপর হচ্ছে হাই ডেটা ট্যাক্স। সো যারা বেশি ট্যাক্স দেয়, সো তাদের জন্য কিন্তু ডিজিটাল লিটারেসি কিন্তু সম্ভব অনেক সময় কঠিন হয়ে পড়ে। যদি সর্বপরিসরে যারা বিশেষ করে যারা ডিজিটাল লিটারেসিতে যুক্ত হতে চায়, তারা যদি ট্যাক্স কম দিয়েও যুক্ত হওয়া যায়, বিশেষ করে কোনো ডিজিটাল ডিভাইস যখন তারা ক্রয় করে তখন যদি ট্যাক্স কম দিয়েও তারা যুক্ত হতে পারতো, তাহলে হয়তো তাদের অংশগ্রহণটা আরও বেশি হতো। এরপর কিছু ডেটা রয়েছে যে আমাদের 6,50,000
হাজার কে ফ্রি র্যান্সার্স, এবার হচ্ছে 98% আমাদের মোবাইল ইউজার রয়েছে এবং 1 বিলিয়ন প্লাস আইটি এক্সপোর্ট রয়েছে। এরপর 13 কোটি ইন্টারনেট ইউজার রয়েছে, আমাদের কিন্তু একটি হিউজ। এরপর রয়েছে আমরা কিছু সলিউশন জেনেছি। সলিউশনের মধ্যে রয়েছে প্রাইমারি আইসিটি এডু, ডেটা ট্যাক্স কার্স, কালচারাল, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, সাইবার ক্যাম্পেইনস ইত্যাদি। আমরা কিছু থিওরি দেখেছি, যে হিউম্যান ক্যাপিটাল থিওরি, ডিজিটাল ডিভাইড থিওরি, ইনফরমেশন সোসাইটি থিওরি। এরপর আমরা কিছু কিওয়ার্ড দেখব, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, গিগ ইকোনমি, স্মার্ট বাংলাদেশ 2041, 4IR ইত্যাদি। Digital literacy is the non-negotiable engine for achieving smart Bangladesh 2041. Equal digital access ensures inclusive, poverty-free, and sustainable development. Empowering the individual digitally empowers the nation globally. সো আজকে আমাদের এই টপিকে এতটুকুই ছিল বলার। সামনের দিন আরো অন্য কোনো টপিকে কথা বলবো। ততদিন আল্লাহ হাফেজ।